আজকে একটু নাজমুল হাসান শান্তকে নিয়ে কথা বলবো। তো শান্তকে নিয়ে কথা বলার শুরুতেই আমার একটা জিনিস একটু স্বীকার করা দরকার। সেটা হচ্ছে যে শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, অ্যাটলিস্ট শুরুর দিকে। সেটা হচ্ছে যে আমার মনে হতো যে এই ছেলেটার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কথা হচ্ছে, এটা সত্যি, কিন্তু সেই ক্যাপ্টেন্সিটা ঠিক তার অবদান না। আমি খুবই ফ্রাঙ্কলি স্বীকার করি যে তার ওই ম্যাচগুলোতে, যে ম্যাচগুলোতে তার ক্যাপ্টেন্সি নিয়ে খুব কথা হতো, এই ম্যাচগুলোতে আমি সাকিবের খুব ইনভলভমেন্ট দেখতাম। ফলে আমার মনে হতো যে শান্ত নিজে যত না ক্যাপ্টেন্সি করতেছে, তার চেয়ে বেশি সাকিব তাকে দিয়ে করাচ্ছে। এখন আমার এই মনে করার পিছনে আমি চাইলে অজুহাত দাঁড় করাতে পারি। আমি বলতে পারি যে সাকিব বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে আগ্রাসী অনফিল্ড ক্যাপ্টেন। ফলে সাকিব যখন কোনো একটা ম্যাচে খুব বেশি ইনভলভ থাকে, তখন মনে হয় যে ওই ক্যাপ্টেন না, সাকিব আসলে দল চালাচ্ছে। তো এরকম একটা ভ্রান্তির মধ্যে আমি পড়েছিলাম। আমার মনে হচ্ছিল যে শান্ত নিজে হয়তো ক্যাপ্টেন হিসাবে আপ টু দ্য মার্ক না। এটা মনে হওয়ার আরও একটা যুক্তি ছিল, সেটা হচ্ছে শান্তর ক্যাপ্টেন হিসাবে গ্রুমিং খুব একটা হয় নাই। শান্ত আন্ডার 14 থেকে খেলে হচ্ছে, ক্রিকেট খেলে মিরাজের ক্যাপ্টেন্সিতে। শান্ত আন্ডার 19 পর্যন্ত আসছে। শান্ত এজ লেভেলে সবসময় সেরা ব্যাটসম্যানদের একজন। এজ লেভেলে তার প্রচুর রেকর্ড আছে। সে 2016 ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দি বেস্ট রান স্কোরার ছিল, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের। একই সঙ্গে ওই সময় প্রফিলিক রান স্কোরারদের মধ্যে একজন। কিন্তু তার ক্যাপ্টেন ছিল সবসময় মিরাজ। সে এখনও বলে, দুদিন আগে দেখলাম বিসিবির পডকাস্টে বলতেছে যে আমার ক্যাপ্টেন এখনও মিরাজ। মিরাজকে দেখলে আমার মনে হয় যে ও আমার ক্যাপ্টেন। ওরা খুব ভালো বন্ধু, আর আমার ইচ্ছা আছে ওদের বন্ধুত্ব নিয়ে আর কিছুদিন গেলে, এখনই করলে মনে হবে বিসিবির ওটা কপি করতেছে। ওদের বন্ধুত্ব নিয়ে আমার কাছে কিছু আরও বলার মতো গল্প আছে, সেগুলো মিলায় একটা পর্ব করব। তো যেটা হয়েছে যে শান্তর তো ওইভাবে ক্যাপ্টেন্সির ট্র্যাক রেকর্ড ছিল না। ফলে আমার মনে হয়েছে যে শান্তর ক্যাপ্টেন্সিটা ঠিক তার ক্যাপ্টেন্সি না। যদিও যারা মাঠে রিপোর্টিং করেন তারা অলরেডি তখনই শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা শুরু করছেন। ফলে আমি এখানে বলছিলাম, যারা মাঠে দেখছেন, এটা হয়, মাঠে যারা রিপোর্টিং করে তারা তো কাছ থেকে দেখে ব্যাপারটা, এবং তারা অনেক ইন ডেপথ জানে। ফলে ওরা ওই যে আগে আমরা বলতাম বাংলা যেটা আজকে ভাবে, পুরো ইন্ডিয়া সেটা কালকে ভাবে। ও মাঠের রিপোর্টাররা যেটা আজকে বোঝে, আমরা যারা দূর থেকে কন্টেন্ট বানাই আমরা এটা একটু পরে বুঝি। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। ফলে দেখা গেল আলটিমেটলি ওরা রাইট, ওরাই ঠিক বলতেছে যে শান্ত দারুণ ক্যাপ্টেন। সেই জিনিসটা আমার দারুণভাবে চোখে পড়া শুরু করলো এবার T20 ওয়ার্ল্ড কাপ থেকে। এর আগে আমি সবসময় বললাম যেটা, যে শান্তর ক্যাপ্টেন্সিটাকে আমার মনে হচ্ছে যে পরজীবী ক্যাপ্টেন্সি। কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ থেকে, কারণ T20 ওয়ার্ল্ড কাপ থেকে সাকিব ওই ইনভলভমেন্ট কখনো হারাচ্ছে, কখনো থাকতেছে, কিন্তু শান্তর ক্যাপ্টেন্সি আমি দেখতেছি প্রচণ্ড ধারাবাহিক। সে খুবই ধারাবাহিকভাবে আক্রমণাত্মক ক্যাপ্টেন্সি করতেছে। দেখেন, টেস্টে আক্রমণাত্মক ক্যাপ্টেন্সি আপনি করবেন, এটাই স্বাভাবিক। টেস্টে আপনি ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি করলে, যেটার জন্য মুশফিক মমিনুলরা নিয়ে অনেক সমালোচনা করছি, সেটাই বরং একটা নেগেটিভ ব্যাপার যে আপনি টেস্টে ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি করতে পারবেন না। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে যত ফরম্যাট শর্টার হবে, তত আপনার অ্যাটাকিং ক্যাপ্টেন্সি করার স্কোপ কমে যেতে থাকবে। কিন্তু এই শান্তকেই আমরা দেখছি T20তেও দারুণ অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি করতেছে। সে মুস্তাফিজের বলে, এমনকি আমাদের এক্সপ্রেস বোলারদের একজন সাকিব, তানজিম সাকিব, তার বলেও সে অ্যাটাকিং ফিল্ডিং সাজায়। ও এটা মানে খুবই সারপ্রাইজিং ছিল আমার জন্য। T20 বিশ্বকাপ আমেরিকার মাটিতে, সেখানে সে একজন এক্সপ্রেস বোলারের বলে অ্যাটাকিং করতেছে, ফিল্ডিং সাজাচ্ছে। দেখি ক্লোজ ইন ফিল্ডার নিয়ে ফাস্ট বোলারের বলে সে ফিল্ডিং সাজাচ্ছে। ভেরি আনইউজুয়াল, ভেরি আনইউজুয়াল। এবং এই জিনিসটা আমাকে খুব মুগ্ধ করছে এবং কখনো কখনো সারপ্রাইজড করছে। এরপরে তার ক্যাপ্টেন্সির আসল ঝলকটা দেখলাম আমরা পাকিস্তানে। পাকিস্তানে টেস্টে যে জিনিসটা হয়, টেস্টে আপনি যখন টেস্ট দেখবেন, আমার এটা অস্বীকার করতে দ্বিধা নেই যে 2019-20 থেকে শুরু করে এই 2024 পর্যন্ত আমি অলমোস্ট খেলা থেকে অনেক দূরে ছিলাম। মানে রেগুলার খেলা না দেখলে আপনি না বুঝতে পারবেন না যে আসলে কি ঘটতেছে।
এইগুলো যে রিপোর্ট পড়ে তারপরে হাইলাইটস দেখে এটা হয় না, এটা হয় না। তো সেই জিনিসটার ভিতরে অ্যাট লাস্ট আবার ঢুকতে পারছি, অ্যাট লাস্ট ওই আকর্ষণটা ফিরে পাচ্ছি। তো পাকিস্তান সফরে যেটা হলো, রাওয়ালপিন্ডির দুটো টেস্টই কম বেশি, এখন যেহেতু একটা চাকরি করি সারাদিন তো আর খেলা দেখতে পারি না, কিন্তু দেখা যায় 3 সেশনের মধ্যে অলমোস্ট 2 সেশন পুরোটাই খেলা দেখছি। তো টেস্টে হচ্ছে সেই জায়গা যেখানে আপনি আসলে ওই যে বোলিং চেঞ্জ, ফিল্ডিং পজিশনিং, তারপরে আপনার কতটা অ্যাটাক করতেছেন, কতটা আপনি ব্যাটসম্যানকে তেড়ে ফুড়ে করতেছেন, সেট আপ করতেছেন, বোলারকে দিয়ে বোলিং সেট আপ করতেছেন, এই ব্যাপারগুলো বোঝার সেরা জায়গাটা হচ্ছে টেস্ট। এগুলো লিমিটেড ওভার ক্রিকেটে হয় না। সেই জিনিসটা আমি খুব বিস্ময়ের সঙ্গে দেখলাম যে সে হাসান মাহমুদ বা আমাদের নাহিদ রানা, এদের বলে দারুণ ফিল্ডিং পজিশনিং সেন্স এবং একই সঙ্গে বোলিং চেঞ্জ, সে যখন যারে ম্যাজিকের মতো কাজ করতেছে, পেসাররা দারুণ করতেছে, দুই মাথা থেকে তাসকিন এবং দেখি নাহিদ রানা দুর্দান্ত বল করতেছে। এর মধ্যে হুট করে কোনো কারণ ছাড়াই, মানে আমার কাছে মনে হচ্ছে যে কোনো কারণ ছাড়া, কিন্তু ওই সময় পরে আমি দেখলাম যে বাবর যে এন্ডে বলে বারবার বিট হচ্ছে নাহিদ রানার বলে, তার অপোজিট এন্ডে একটা রাফ হয়েছে। এই রাফটা খেয়াল করে না খুব ভালো ক্যাপ্টেনের কাজ। এটা সাধারণত খেয়াল করা হচ্ছে স্পিনাররা এসে ক্যাপ্টেনকে বলে যে ওই এন্ডে একটা রাফ হয়েছে, তুই আমার বল দে। কিন্তু মিরাজ এটা বলে নাই। আমি কোয়াইট কনফার্ম, এবং আমি ওই সময় খেলাটা খুব কিনলি ফলো করতেছিলাম। হঠাৎ করে শান্ত সম্ভবত রাফটা খেয়াল করে সে মিরাজরে বল দিল এবং সঙ্গে সঙ্গে একটা ব্রেক থ্রু এনে দিল। তো এই যে ব্যাপারগুলো, এইটা হচ্ছে ক্যাপ্টেন্সি। আপনি শুধু প্রথাগতভাবে বোলিং চেঞ্জ করে যাবেন। আবার বলি, মানে আমি নিন্দা অর্থে বলতেছি না, আমাদের এখানে সবচেয়ে বোরিং ক্যাপ্টেন্সি দেখছি আমাদের হিস্ট্রিতে মুশফিক আর মুমিনুল রে, একদম মুখস্থ ক্যাপ্টেন্সি। রামের পরে শ্যাম বল করবে, শ্যামের পরে রহিম বল করবে, রহিমের পরে করিম বল করবে, আবার রাম বল করবে, একদম মুখস্থ। এখানে ইম্প্রোভাইজেশনে বাংলাদেশের সেরা হচ্ছে সাকিব। মাশরাফি কিছু জিনিস, মানে মাশরাফির কিছু টুকটাক লেভেলের কাজ ছিল, ওইগুলো নিয়ে আরেকদিন বলবো মাশরাফির ক্যাপ্টেন্সির ম্যাজিকটা। কিন্তু হি ইজ নট এ ব্রিলিয়ান্ট অ্যাটাকিং ক্যাপ্টেন। বাংলাদেশে এখন পর্যন্ত বেস্ট হচ্ছে সাকিব। সেই জায়গাটাকে আমার মনে হয় চ্যালেঞ্জ করতে আসতেছে শান্তর ক্যাপ্টেন্সি, এবং সবচেয়ে বড় কথা শান্তর যে সেন্সটা। সাকিবের ব্যাপারটারে আমার কখনো কখনো ফ্রিক মনে হয়। আমি এটা নিয়ে সাকিবের সঙ্গে কথাও বলছি যে সাকিব যেমন র্যান্ডম সুইচার, সে হচ্ছে কোনো বোলারকে সেটেল হতে দেয় না, মানে ব্যাটসম্যানকে আনসেটেল করার জন্য বোলারদের স্পেল খুব শর্ট করে। আমি টেস্টেই তারে টানা 4 ওভার 4 বোলার দিয়ে করাইতে দেখছি। এইটা সায়েন্টিফিক্যালি ঠিক না। এইটাতে দুটো সমস্যা হয়। আপনি ব্যাটসম্যানরা আনসেটেল করার জন্য করতেছেন ব্যাপারটা, এটা করতে গিয়ে আপনার বোলারও আনসেটেল হয়ে যাচ্ছে। বোলার তো রিদম পাওয়ার আগেই আপনি সরায় ফেলতেছেন তারে। 1 ওভার করার পরে সে কি রিদম পায়? তাকে 5 ওভার 6 ওভার করাইতে হবে। সে 5 ওভার 6 ওভারের স্পেলে অনেক সময় দেয় না সাকিব তার বোলারদের। সেই জায়গাটায় হচ্ছে শান্ত হচ্ছে অনেক বেশি অর্থোডক্স, অত আনঅর্থোডক্স না, অত ইম্প্রোভাইজেশন করতে যায় না। শান্ত হচ্ছে অর্থোডক্স, মানে সে ক্রিকেট সেন্সকে পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করে, যে এইখানে আসলে ক্রিকেট ইকুয়েশনটা কি বলে। এই ক্রিকেট ইকুয়েশন বলে যে দিস ইজ টাইম টু ব্রট আপ এ স্পিনার। সে ওই সময় স্পিনারটা আনে, সে একটা বোলারকে একটা টাইম দেয়। যেমন আমি খুব বিরক্ত রাওয়ালপিন্ডিতে এবং চেন্নাইতে যে ও নাহিদ রানাকে নতুন বল দেয় না কেন, কিন্তু দেখলাম নাহিদ রানা নতুন বলে সম্ভবত চেন্নাইতে কিছুটা বল করলো, দেখলাম নাহিদ রানা ঠিক কন্ট্রোল পাচ্ছে না। তার মানে অ্যাজ এ ক্যাপ্টেন সে ওটা জানে যে একেবারে ফ্রেশ নতুন বল ওই রকম চকচকে সিম থাকা অবস্থায় নাহিদ রানা কন্ট্রোল করতে পারবে না। এই জিনিসটা জানাটা একজন ক্যাপ্টেনের জন্য জরুরি। ও যে ওই দিন প্রেস কনফারেন্সে বলছে না যে আমি আমার 16 জন খেলোয়াড় সম্পর্কে নিশ্চিত হতে চাই যে কে কী অবস্থায় আছে, আমি সিঙ্গেল আউট করে কাউকে নিয়ে কথা বলতে পছন্দ করি না। এই জিনিসটা যে কত বড় সত্যি, এটা আপনি ওর খেলা, ওর ক্যাপ্টেন্সি একটু ফলো করলে বুঝতে পারবেন যে ওর প্রত্যেকটা খেলোয়াড়ের স্ট্রেংথ জানে, প্রত্যেকটা খেলোয়াড়ের উইকনেস জানে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে বসে এই মুহূর্তে শান্তকে নিয়ে আমি শুধু প্রশংসা সুলভ একটা কন্টেন্ট বানালে রাস্তাঘাটে বেরোলে মার খাওয়ারও সম্ভাবনা আছে, সেটা আমি অস্বীকার করতেছি না। কারণ ক্রিকেট ভক্তরা মোটামুটি আমার ধারণা এতক্ষণে রেডি হয়ে গেছেন, লাঠি তলোয়ার খোঁজ করতেছেন যে এই লোকরে বেরোলে শান্তরে যে পিটুনিটা দেওয়ার জন্য খুঁজতেছিলাম, এই দেবব্রতরে সেই পিটুনিটা দিতে হবে। কারণ শান্তর তো ব্যাটে রান নাই,
যদিও চেন্নাইতেও 80 ওয়াট একটা ইনিংস খেলছে, আমি মনে করি 80 আপনি করছেন মানে আপনাকে 150 করতে হবে, 200 করতে হবে। ফলে এটাকেও আমি সাফল্য হিসাবে দেখতেছি না। ওভারঅল শান্ত রানে নাই। এখন মুশকিল হচ্ছে এরকম একটা অবস্থায় শুধু ক্যাপ্টেন্সির প্রেজ করে যাওয়াটা, এটা মানে আমরা জনপ্রিয়তার জায়গা দিয়ে যদি ভাবি, পপুলার ওপিনিয়ন হয় না এটা, বা অ্যাকচুয়ালি আধুনিক ক্রিকেটে এটা চলেও না। আপনি এখন একজন মাইক ব্রিয়ারলি বা স্টিভওয়া পুরো একটা সিজন রানে ছিল না, তারপরেও স্টিভওয়াকে নিয়ে কথা ওঠেনি। কেন কথা ওঠেনি? আর তখনও পর্যন্ত দলগুলো এটা এফোর্ড করতে পারত যে একটা নন প্লেয়িং ক্যাপ্টেন, মানে নন পারফর্মিং ক্যাপ্টেন। আর মাইক ব্রিয়ারলির কথা তো আপনারা জানেনই, সর্বকালের সেরা অধিনায়কদের একজন, কিন্তু ব্যাটে বলার মতো কিচ্ছু নাই, ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রায় কিচ্ছু নাই এই লোকটার। তারপরও ইংল্যান্ডের মতো দলের ক্যাপ্টেন্সি করছেন, পৃথিবীর সেরা ক্যাপ্টেন ফিলোসফার মনে করা হয়। কিন্তু এখন তো সেই যুগ না, এখন তো আধুনিক যুগ। এখন 11 নম্বর ব্যাটসম্যানেরও রান করতে হয়, আবার টপ অর্ডার ব্যাটসম্যানেরও বোলিং জানতে হয়। এখন সবাইকে সব কিছু করতে হবে। ফলে একাদশে আপনি আছেন 3 নম্বর ব্যাটসম্যান হিসাবে, ক্যাপ্টেন্সি তো পরের আলাপ, ক্যাপ্টেন্সি নিয়ে পরে আলাপ করেন, আগে আপনার ব্যাটে রান কই সেটা বলেন। শান্ত তো সেই জায়গায় একটু ফেল করতেছে। এই জায়গায় কতগুলো জিনিস আছে যেগুলো আসলে বোর্ডকে এবং সিলেক্টরদের একটু ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে যে শান্ত বাংলাদেশের সবচেয়ে বেশি ইনভেস্ট করা ক্রিকেটার। বিসিবি বাংলাদেশের যে অল্প কয়েকটা খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা করে বিভিন্ন সময় আগাইছে, তার ভিতরে শান্ত একজন। এর আগে ধরো তুষার ইমরানকে নিয়ে একটা লম্বা সময় পরিকল্পনা করছে বিসিবি, বিভিন্ন সময় দু একজন বিচ্ছিন্নভাবে পরিকল্পনা করছে। নাফিস ইকবালকে নিয়ে এক সময় বেশ প্ল্যান ছিল, ওকে এজ লেভেল থেকে ক্যাপ্টেন হিসেবে গড়ে তোলা হয়েছিল, দুর্ভাগ্যক্রমে এসে ইনজুরির কারণে ন্যাশনাল টিমে ক্যারিয়ারটা বড় হয় নাই, ফলে নাফিস তার ক্যাপ্টেন্সির সেরাটা দেখাতে পারেন নাই। এরকম গ্রুমিং যাদের নিয়ে করা হয়েছে তারা সবাই সফল হয়েছেন তা না। নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে, নাজমুল হোসেন শান্ত যখন 15-17 খেলেন, তখন থেকে ক্রিকেট বোর্ডের একটা টার্গেট ছিল যে এটারে একটা ম্যাচিউর ব্যাটসম্যান বানাইতে হবে, স্পেশালি লঙ্গার ফরম্যাটে ওর একটা ভবিষ্যৎ আছে। এবং ওকে যখন হাতুরু সিংয়ে হাতে পেলো, হাতুরু সিংয়ে হাতে পাওয়ার পরে সে দেখলো যে বিসিবি একটা সঠিক ছেলের উপরে ইনভেস্ট করছে। ফলে হাতুরু সিং আবার কি করলো, যে ও তখন পিচ্ছি, মাত্র আন্ডার-19 কমপ্লিট করে আসছে। মিরাজ অবশ্য আগে ন্যাশনাল টিমে ঢুকে গেল, মিরাজ ততদিনে নিজের জায়গাও পাকা করে ফেলছে, অভিষেক সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ওই এক গাদা উইকেট নিল, মিরাজ ততদিনে সিনিয়রদের দলে মিশে গেছে। কিন্তু শান্ত তখন পিচ্ছি। শান্তকে কি করলো হাতুরু সিংয়ে, বললো যে ওরে নিউজিল্যান্ডে নিয়ে যাব। নিউজিল্যান্ডে নিয়ে যাব কেন? ড্রেসিং রুম দেখানোর জন্য। এটা কিন্তু হাতুরু সিং এখনও করে। এই নাহিদ রানাকেও অভিষেকের আগে একটা সিরিজ ড্রেসিং রুম দেখাচ্ছে, ড্রেসিং রুমে থাকছে, স্কোয়াডে নামকাওয়াস্তে নাম রাখছে যে ড্রেসিং রুমে কেমন করে চলতে হয়, কেমন করে করতে হয়, পানি নিয়ে মাঠে যাওয়া শেখো, গ্যালারির দর্শক থাকলে কি করে সব দেখো। হাতুরু সিংয়ের অনেক দোষের মধ্যে এটা একটা বড় গুণ, সে প্লেয়ার গ্রুমিং তার খুব ভালো। সে যখন কাউরে টার্গেট করে চেষ্টা করে তাকে আগে কিছুদিন ইন্টারন্যাশনালে ক্যারি করার। সেই কাজটা করছিল একটা নিউজিল্যান্ড ট্যুরে, সালটা আমার মনে নেই রে ভাই, কত 2004 না, সাল আমার মনে নেই। তো যাই হোক, সেখানে গিয়ে যেটা মানে দুর্ভাগ্যচক্রে একটা ঘটনা ঘটলো, আমাদের এক গাদা খেলোয়াড় সেকেন্ড টেস্টের আগে ইনজুর্ড হয়ে গেল, সাকিব, মুশফিক আরও কে ইনজুর্ড হয়ে গেল। ফলে আমাদের 11 জন নামানোর মতো অবস্থা ছিল না, একটা বিরল অবস্থা। শান্ত না থাকলে সম্ভবত হাতুরু সিংকে ব্যাটিং করতে হতো, এরকম একটা অবস্থা। সেই অবস্থায় শান্তর অভিষেক হয়ে গেল এবং নিউজিল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশনে ও সম্ভবত 50 অড একটা ইনিংসও খেলছিল। ফলে আমি বলবো শান্ত শুরুটা ভালো হয়েছিল। তারপরে সত্যিকারের অভিষেক হয় আরও প্রায় বছর 2 পরে, এবং সেই অভিষেকে শান্ত কিন্তু ওয়ানডে এবং টেস্টে দুর্দান্ত করতেছিল। টেস্টে তার ভালো একটা ইনিংস আছে, ওয়ানডেতে ভালো কয়েকটা ইনিংস আছে, ওয়ানডেতেও সে বেশ ভালো ব্যাটসম্যান। সে মূলত হচ্ছে রেডিমেড ব্যাটসম্যান ফর ওয়ানডে, কারণ তার স্ট্রাইক রেট খুব বেশি না, কিন্তু সে অ্যাঙ্করিং করতে পারে। এখনও ওয়ানডেতে এই ধরনের অ্যাঙ্কর ব্যাটসম্যানের জায়গা আছে, আর ওয়ানডেতে সে ফ্লুয়েন্টলি রান করতে পারে। প্রবলেমটা হলো কি, আমাদের দেশে যেটা ম্যানেজমেন্টের সর্বনাশা চিন্তা, তার ভিতরে একটা হচ্ছে যে তুমি যে ফরম্যাটেই ভালো করো তোমাকে 3 ফরম্যাটেই খেলানো হবে।
এটা করতে গিয়ে আমরা বহু ক্রিকেটারের জীবন নষ্ট করছি। উদাহরণ হিসাবে এই মুহূর্তে সৌম্য সরকার, নাসির হোসেন, সাব্বির, এদের কথা মনে পড়তেছে যে সবাইরে অল ফরম্যাট ক্রিকেটার বানাইতে হবে। তো এটা করতে গিয়ে ইদানিং অবশ্যই প্রবণতাটা কমতেছে, দেখতেছি যে না মুস্তাফিজরে টেস্ট খেলানো হচ্ছে না, বা হাসানরে জোর করে ওয়ানডে খেলানো হচ্ছে না বেশি, যদিও হাসান ওয়ানডেটা টেস্টের চেয়ে বেটার খেলবে বলে আমার ধারণা ওর বোলিং স্টাইলের কারণে। নাহিদ রানারেও এখনও ওয়ানডেতে টানার চেষ্টা করতেছে না এরা, ফাইন। বা এবাদত খালেদরে টেস্টের জন্য রিজার্ভ রাখছে, ভেরি ফাইন, ভেরি ফাইন। সেটাই হওয়া উচিত যে কিছু খেলোয়াড় থাকবে ভিন্ন ভিন্ন গড়ানার। কিন্তু শান্তকে কী করা হলো, একে তো 3 ফরম্যাটে জোর করে নামায় দেওয়া হলো এবং 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সিও তুলে দেওয়া হলো তার হাতে। এর মতো মূর্খামি আর নাই। শান্তর ক্যাপ্টেন্সি ভালো, কিন্তু তার মানে এই না যে সব ফরম্যাটে তাকে ক্যাপ্টেন্সি করতে হবে। শান্ত ভালো ব্যাটসম্যান, কিন্তু ভালো ব্যাটসম্যান মূলত হচ্ছে ওয়ানডের জন্য এক্সটেন্সিভলি, মানে একটু এক্সটেন্ড করে বলা যায় যে সে টেস্টের জন্য ভালো ব্যাটসম্যান। নেভার সে কোনো টি-20 ব্যাটসম্যান না। এই টি-20 ব্যাটিংটা করতে গিয়ে যেটা বিপদ হলো, একদম মানে ওর ব্যাটিংয়ের সর্বনাশ হয়ে গেল, সেটা হচ্ছে গত বছর দুইতে আমরা সবচেয়ে বেশি খেলছি টি-20। এর মধ্যে একটা টি-20 বিশ্বকাপ খেলছি, টানা টি-20 সিরিজ খেলছি, এবং বাংলাদেশের মাটিতে নোংরা উইকেটেও টি-20 খেলছি এক গাদা। এইটা করতে গিয়ে যেটা হয়েছে, এই ছেলেটার কনফিডেন্স লেভেল ফল করে 0-তে নেমে গেছে। এখন ও টেস্টের সেই রানটাও পাচ্ছে না। মানে আপনার যখন কনফিডেন্স ফল করে, আপনি এক ফরম্যাটের কনফিডেন্স অন্য ফরম্যাটে নিতে পারেন না, মানে ভালো কনফিডেন্সটা। কিন্তু কনফিডেন্সের পতন যখন হয়, তখন কিন্তু এক ফরম্যাটের পতনটা সব ফরম্যাটে চলতে থাকে। আর ও টি-20তে যে বকডাউন করছে, যে না আমি পারতেছি না। আর ভাই আমাদের দেশে তো সোশ্যাল মিডিয়া একটা রোল প্লে করতেছে এখন। ও টি-20তে পারতেছে না দেখে ওরে গালিগালাজ করা হচ্ছে, ট্রল করা হচ্ছে, লর্ড শান্ত হয়ে গেছে শান্ত থেকে। ফলে ওগুলোও নিশ্চয়ই বাচ্চাদের কানে যায়। ওর ফলে ওর ন্যাচারাল ব্যাটিংটাই হারায় ফেলছে। এখন সে কোনো ফরম্যাটে ব্যাট করতে পারতেছে না। এখন তাহলে কি শান্তরে আমরা ছুঁড়ে ফেলবো? এই ক্যাপ্টেন শান্তকে রাখবো, নাকি এই কোনো ফরম্যাটে পারতেছে না এই শান্তকে রাখবো? আমি এই 82 রানের ইনিংসটাকে কিন্তু ব্র্যাকেটে রাখতেছি। এই 82 রানের ইনিংস দিয়ে সে রানে ফিরতেছে কিনা এটা আর 2-1 টেস্টের মধ্যে বোঝা যাবে, তখন হয়তো আলোচনাটা অন্যরকম হবে। কিন্তু আমি ধরে নিচ্ছি যে শান্ত কোনো ফরম্যাটে রানে নাই। তাহলে আমরা কি করবো হচ্ছে আমরা শান্তকে বাঁচাবো। প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের শান্তকে দরকার। এটা মাথায় রাখতে হবে যে ওই জেনারেশনের যে অল্প 2-3টা খেলোয়াড়কে আমরা সর্বোচ্চ লেভেলে পাইছি, মিরাজ, শান্ত এবং সাইফুদ্দিন কার্যত হারায় যাওয়ার পথে। মিরাজ টপ লেভেলে নিজেরা প্রতিষ্ঠিত করে ফেলছে, এবং শান্ত একটা বেকায়দা সিচুয়েশনে পড়ছে। সেই সিচুয়েশনটা শান্ত তৈরি করে না রে ভাই, সেই সিচুয়েশনটা আমাদের মাথা মোটা ম্যানেজমেন্ট তৈরি করছে, যারা মনে করছে ওয়ানডে ভালো খেলে, টেস্ট মোটামুটি খেলে, অতএব সে টি-20ও পারে। এই কারণে শান্ত আজকে শেষ হয়ে যাওয়ার পথে। ফলে শান্তকে দ্রুত টি-20 থেকে উইথড্র করতে হবে। শান্তকে বলতে হবে, দুর্ভাগ্যক্রমে যেটা ঘটতেছে, আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের আগে আমাদের কোনো ওয়ানডে সিরিজ নাই। এখন খুব ভালো হতো শান্ত যদি একটা ওয়ানডে সিরিজ খেলতে পারতো, তাহলে শান্ত হয়তো তার আত্মবিশ্বাসটা ফিরে পেত। তখন হয়তো সে মনে করতো যে না আমি শান্তই আছি। তো সেটা তো এই মুহূর্তে হচ্ছে না। তবে যেটা করতে হবে আমি মনে করি ইমিডিয়েট ইফেক্টে, এমনকি ইন্ডিয়ার বিপক্ষে এই যে টি-20 সিরিজ আছে, এই টি-20 সিরিজেও ছদ্ম আবরণে হলেও রেস্ট দিয়ে দেওয়া উচিত। এখনই তো আপনি ক্যাপ্টেনকে বাদ দিতে পারেন না। ফলে আপনার বলা উচিত যে শান্ত ইঞ্জুরিতে পড়ছে, ফেক ইঞ্জুরি বানায় হলেও ওরে টি-20 থেকে রেহাই দিতে হবে। কারণ টি-20 ওকে এখন হান্ট করে বেড়াবে। ও 20 ওভারের ম্যাচে যখন ব্যাট করতে নামবে, ওর সবসময় মনে পড়বে যে গত 2 বছরে আমি টি-20তে এই ব্লান্ডার করছি। ও প্রেস কনফারেন্সে যতই অস্বীকার করুক যে আমি আমার পারফরমেন্স নিয়ে চিন্তিত না, একটা ব্যাটসম্যানের এটা চিন্তা না করে কোনো উপায় নাই। ফলে ওকে এটা হান্ট করবে, ও আরও বকডাউন হবে, ওর পারফরমেন্স আরও খারাপ হবে। সেটা হলে আমাদের জাতীয় ক্ষতি হবে। শান্তর মতো একটা ব্যাটসম্যানকে আমরা ওয়ানডে এবং টেস্ট থেকে মিস করব। তাকে অতি দ্রুত টি-20 থেকে রেস্ট দিতে হবে, এবং ভেরি নেক্সট স্টেপে হচ্ছে তাকে টি-20 স্কোয়াড থেকেই বাদ দিয়ে দিতে হবে। তাকে বলতে হবে যে তুমি হচ্ছে মূলত ওয়ানডে ব্যাটসম্যান, টেস্টও খেলবা, এই দুটো ফরম্যাটে সে খেলবে। এবং দেখেন, আমার ধারণা এইটা চালাইলে পরবর্তী 2-3 মাসের মধ্যে এটা দারুণ একটা আউটপুট পাবেন। এক তো সে 82 রান করে বুঝাই দিচ্ছে যে সে ফর্মে ফেরার পথে আছে। এই সময়টায় দয়া করে তাকে আর টি-20তে পাঠায় ছেলেটার কনফিডেন্স আবার নষ্ট করা যাবে না। সেটা করলে আর একটা ডিজাস্টারের মধ্যে যাব। আমি আশা করি ম্যানেজমেন্ট এই ব্যাপারগুলো বুঝবেন, এবং টি-20 দলটা কী হওয়া উচিত,
টি-20 দলটা কাদের হাতে ছাড়া উচিত, এইটা নিয়ে আমরা কানপুর টেস্টের পরে একটু বিস্তারিত আলোচনা করব। বা যদি এর মধ্যে টি-20 দল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়, আমি যেহেতু সাংবাদিক না, জানি না কবে দল দিবে, দল দেওয়ার মতো পরিস্থিতি হলে তার আগে একটু আলোচনা করব। আমি কীরকম টি-20 দল আশা করি সেটা নিয়ে একটা আলোচনা করব। সেখানে শান্তর কোনো জায়গা আমি দেখি না, আমি কোনোভাবেই শান্তর কোনো জায়গা সেখানে দেখি না, এবং রাখলে তারও ক্ষতি, দেশেরও ক্ষতি। তো আশা করি বাংলাদেশ শান্তকে টেস্ট এবং ওয়ানডের জন্য রাখবে, সেখানে আমরা তার বেস্ট পারফরমেন্সটা পাবো, এবং ক্যাপ্টেন শান্তও এই দুই ফরম্যাটে নিজের সেরাটা বের করে আনবে, বাংলাদেশকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে। আমাকে একবার ভুল প্রমাণ করছে, আর একবার পুরো দেশকে ভুল প্রমাণ করে সে সাকিব আল হাসানকেও ক্যাপ্টেন হিসাবে ছাড়া যাবে, এটা আশা করি। এবং একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা লাস্টে 2 লাইন একটু যোগ করি, সেটা হচ্ছে তার প্রেস কনফারেন্স। সাকিবের অনফিল্ড প্রেস কনফারেন্স নিয়ে তো কোনো সন্দেহ কোনো কালে ছিল না, অনফিল্ড পারফরমেন্স নিয়ে, কিন্তু প্রেস কনফারেন্সে সাকিব ওয়াজ নট গুড, এমনকি সাকিব ওয়াজ নট আপ টু দ্য মার্ক। সে প্রেস কনফারেন্সে যেগুলো করতো, যে টিউমার করতো, এইগুলো বাঙালির জন্য না। সে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন হইলে ওটা মাইনে নেওয়া যেত, কিন্তু যেহেতু আমাদের বাঙালি, আমরা হজম করতে পারতাম না, ফলে সাকিব ঠিক মতো প্রেস নিয়ন্ত্রণ করতে পারতো না। এই জায়গায় দেখলাম শান্ত অসাধারণ, সে খুব বোল্ড এবং খুব অসাধারণ কথা বলে তার টিমকে ডিফেন্ড করে। তো এই জিনিসটাও থাক, শান্ত দারুণ উন্নতি করুক, এবং শান্তর হাত ধরে বাংলাদেশ বড় একটা কিছু অ্যাচিভ করুক ওয়ানডেতে, তাহলেই তো শান্তকে আমরা ক্যাপ্টেন হিসাবে মাথায় তুলে রাখতে পারবো। সেই সঙ্গে ব্যাটেও বড় রান আসুক। শান্তর জন্য শুভকামনা থাকলো, বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকলো, সবাইকে শুভেচ্ছা।